নমস্কার সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সকলকেই খাস খবর বাংলা ওয়ান এবং মানভূম উত্তরণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। কোভিড পরিস্থিতিতে আমরা যে ক্লাসটা অনলাইন শুরু করেছিলাম এখনও তা আমরা সমান্তরালে চালিয়ে যাচ্ছি। আশা করি ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছ। আমরা যতদিন স্কুল বন্ধ থাকবে এই ক্লাসটা নিয়মিত চালিয়ে যাওয়ার চেষ্টা করব। দশম শ্রেণীর ক্লাস আমরা আপাতত চালাচ্ছি এবং এটা আপাতত কন্টিনিউ হবেই। এর সাথে আমরা যদি অন্যান্য কোনো ক্লাসকে অ্যাড করতে পারি সে ব্যাপারেও আমরা চেষ্টা চালাচ্ছি। আজকে তোমাদের ক্লাস নেবেন মাননীয় শ্রী কার্তিক চন্দ্র মণ্ডল মহাশয়। উনি বাবুগ্রাম সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। উনি আজকে জীবন বিজ্ঞান পড়াবেন। জীবন বিজ্ঞানের এককটি এখানেই লেখা আছে, উদ্ভিদের নিষেক, নূতন চারাগাছ সৃষ্টি, বৃদ্ধি ও বিকাশ। তোমাদের এই সংক্রান্ত বা অন্যান্য যে কোনো বিষয়ে যদি কিছু প্রশ্ন থেকে থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7908332059 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। এছাড়াও এই ভিডিওটা মানভূম উত্তরণের ফেসবুক পেজ এবং ইউটিউবেও তোমরা পাবে। খাস খবর বাংলা ওয়ানের পেজেও এই ভিডিওর ডিটেলস তোমরা পরবর্তীকালেও পেয়ে যাবে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং কোভিড গাইডলাইন মেনেই চলেছ। সকলের সুস্থতা কামনা করি এবং আজকের ক্লাসটি আমরা কার্তিকবাবুকে দিয়ে শুরু করার কথা বলার চেষ্টা করছি। নমস্কার, আমি কার্তিক চন্দ্র মণ্ডল, বাবুগ্রাম সম্মিলনী উচ্চতর বিদ্যালয়ের শিক্ষক জীববিজ্ঞানে। আমি পড়া শুরু করার আগে তোমাদের গার্জেনদেরকে বা অভিভাবকদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকুন, সকলে ভালো থেকো, এই আশা রেখে আমি আমার পড়ানো শুরু করছি। আজকে যে পড়ানোটা পড়াচ্ছি সেটা হচ্ছে উদ্ভিদের নিষেক, নতুন চারাগাছ সৃষ্টি, বৃদ্ধি ও বিকাশ। তো প্রথমে যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে উদ্ভিদের নিষেক পদ্ধতি। নিষেক জিনিসটা তোমরা জানো, নিষেক হচ্ছে দুটি জননকোষ, স্ত্রী এবং পুং জননকোষের মিলন। উদ্ভিদ দেহে নিষেক ক্রিয়া সম্পন্ন হয় সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ফুলের মাধ্যমে। ফুল হচ্ছে উদ্ভিদের জননাঙ্গ, তোমাদের আগে পড়ানো হয়েছে। এখন ফুলের মধ্যে যে জননাঙ্গ অর্থাৎ পুংকেশর এবং গর্ভকেশর, পুংকেশর হচ্ছে পুং জননাঙ্গ আর গর্ভকেশর হচ্ছে স্ত্রী জননাঙ্গ। এই পুংকেশরে যে পরাগধানী, পুংকেশরের যে পরাগধানী, এই যে পরাগধানী, এই পরাগধানীর মধ্যে পরাগ রেণু উৎপন্ন হয়। এটা হচ্ছে পরাগধানী। এই পরাগধানীর মধ্যে কি উৎপন্ন হয়? পরাগ রেণু। এটা হচ্ছে পুংকেশর, এটা হচ্ছে পুংদণ্ড, এটা হচ্ছে পরাগধানী। পরাগধানীর মধ্যে কি উৎপন্ন হয়? পরাগ রেণু উৎপন্ন হয়। মানে পুরুষ জনন কোষ তৈরি হওয়ার জন্য প্রথম যে জিনিসটা তৈরি হয় সেটা পরাগধানীর মধ্যে পরাগ রেণু। আর এই পরাগ রেণু থেকেই পরবর্তীকালে তৈরি হয় পুং জনন কোষ। আর ফুলের যে গর্ভকেশর তোমরা নিশ্চয়ই জানো, এই যে গর্ভকেশর, এইটা হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এইখানে কি আছে? এইখানে আছে ভ্রূণস্থলী। আর এই ভ্রূণস্থলীর মধ্যে তৈরি হয় ডিম্বক। এই যে ভ্রূণস্থলী, এই ভ্রূণস্থলীর মধ্যে কি তৈরি হয় বললাম? ডিম্বক তৈরি হয়। আর এই ডিম্বক হচ্ছে স্ত্রী জনন কোষ। এখন এই যে পুং জনন কোষ অর্থাৎ পরাগধানীর মধ্যে যেটা পরাগ রেণু, এই পরাগ রেণুর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা থেকে পরবর্তীকালে, এটা হচ্ছে পরাগ রেণু। এই পরাগ রেণুর মধ্যে এই যে নিউক্লিয়াস, এটাকে বলা হয় জননমাতৃ নিউক্লিয়াস। এই জননমাতৃ নিউক্লিয়াসটা দুভাগে ভাগ হয়ে পড়ে জনন কোষ তৈরি, অর্থাৎ পুং জনন কোষ তৈরি করে। এখানে দুটো পুং জনন কোষ তৈরি হবে। এটা হচ্ছে পরাগ, এটা হচ্ছে পুং রেণু মাতৃকোষ। এই পুং রেণু মাতৃকোষ থেকে দুটি পুং জনন কোষ তৈরি হয়। তো এই পুং জনন কোষগুলোকে আমরা শুক্রাণু বলি।
তাই পরাগরেণুর মধ্যে পুংজনন কোষ তৈরি হয়। এখন এই পুংজনন কোষ আর এই স্ত্রী জনন কোষ, এই স্ত্রী জনন কোষের সঙ্গে পুংজনন কোষের মিলনকে আমরা কি বলি? নিষেক বলি। তাহলে নিষেক হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, উদ্ভিদ হোক প্রাণী হোক। তাহলে আমরা নিষেক প্রক্রিয়া, এটা হচ্ছে একটা জৈবিক প্রক্রিয়া জীবদেহের, এবং এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা জৈবিক প্রক্রিয়া, যে জৈবিক প্রক্রিয়া বা শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সাহায্যে দুটি জনন কোষ অর্থাৎ একটি পুংজনন কোষ এবং একটি স্ত্রী জনন কোষের মিলন ঘটে, তাকে নিষেক বলে। এখন নিষেকটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া, অর্থাৎ নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কয়েকটা ধাপ আছে। এই ধাপগুলো পর পর ঘটে তবে নিষেক হয়। অর্থাৎ উদ্ভিদ দেহ আর প্রাণীদের দেহ, আমরা যেহেতু উদ্ভিদের নিষেক করছি, তাহলে উদ্ভিদ দেহে যে নিষেকের ধাপ, নিষেক প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে, অর্থাৎ পুংজনন কোষের সঙ্গে স্ত্রী জনন কোষের যে মিলন ঘটবে, সেই মিলন ঘটতে গেলে অবশ্যই কতগুলো পর্যায়ক্রমিক ধাপের মধ্যে সম্পন্ন হবে। তাহলে ওই যে পর্যায়ক্রমিক ধাপ পরপর আমাদেরকে জানতে হবে। তাহলে নিষেক প্রক্রিয়া যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে বলি, তাহলে প্রথমে যে ধাপটা আসবে, অর্থাৎ উদ্ভিদের যে নিষেক প্রক্রিয়া, সেই নিষেক প্রক্রিয়ার ধাপ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে পরাগযোগ। তোমরা আগে পরাগযোগ পড়িয়েছি। পরাগযোগ প্রথম ধাপ, মানে এটা হচ্ছে প্রথম পর্যায়। পরাগযোগ কাকে বলে? এইখান থেকে পরাগধানী থেকে উদ্ভিদের পুংকেশরের পরাগধানী থেকে যে পরাগরেণু উৎপন্ন হয়, সেই পরাগরেণু, এটার নাম হচ্ছে পরাগরেণু। এই পরাগরেণু বাহকের সাহায্যে হোক আর বাহক ছাড়া হোক, বাহকের সাহায্যে অথবা স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ তোমাদের পড়ানো হয়েছে। তাহলে স্বপরাগযোগের ক্ষেত্রে বাহকের দরকার নাই, ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহকের দরকার। তাহলে স্বপরাগযোগ হোক আর ইতর পরাগযোগ, তাহলে বাহক ছাড়া অথবা বাহক দ্বারা কি হয়? ওই ফুলের বা অন্য ফুলের, এইটা হচ্ছে গর্ভমুণ্ড, নিশ্চয়ই জানো। এই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে বলা হয় পরাগযোগ। তাহলে নিষেকের প্রথম পর্যায়ে হচ্ছে পরাগযোগ হতে হবে, অর্থাৎ পরাগযোগ যদি না হয় তাহলে কিন্তু নিষেক সম্পন্ন হবে না, কারণ পরাগরেণুটা গর্ভমুণ্ডে পড়তেই হবে। তাহলে এই পরাগযোগ হচ্ছে নিষেকের প্রথম ধাপ। নিষেক সম্পন্ন হতে গেলে অবশ্যই পরাগযোগ দরকার। পরাগযোগের ভাগ তোমরা জানো, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। স্বপরাগযোগের জন্য বাহক দরকার, ইতর পরাগযোগের জন্য, এই স্বপরাগযোগের জন্য বাহক দরকার হয় না, ইতর পরাগযোগের জন্য বাহক দরকার হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো এই যে পরাগযোগটা, তাহলে এটা হচ্ছে প্রথম ধাপ। 2 নম্বর ধাপটা কি? এই যে পরাগরেণু আর এই যে ভ্রূণস্থলী, এই যে দুটো অঙ্গ, অর্থাৎ উদ্ভিদের পুংজনন অঙ্গ এবং স্ত্রী জনন অঙ্গ, এই পুংজনন অঙ্গ থেকে উৎপন্ন পরাগরেণুর এরপর পরিস্ফুরণ ঘটে। তাহলে দ্বিতীয় হচ্ছে পরাগরেণুর পরিস্ফুরণ। পরাগরেণুর পরিস্ফুরণটা কি? পরাগরেণু এটা যখন পরাগধানী থেকে উৎপন্ন হয়, তখন পরাগরেণুটা এইরকম থাকে। দেখো পরাগরেণু কি থাকে? এইটি হচ্ছে একটি কোষ। পরাগরেণু আসলে একটা হ্যাপ্লয়েড কোষ, বুঝতে পেরেছো? তাহলে এই যে কোষটা, পরাগরেণুটা হচ্ছে একটা হ্যাপ্লয়েড কোষ। এই কোষে এখানে নিউক্লিয়াস আছে, এইটি তার বাইরের আবরণ, এটাকে বলা হয় অন্তঃস্থ, আর এইটা হচ্ছে তার বহিঃস্থ, ইনটাইট এক্সাইন। আর এইগুলো কি? এই জায়গাগুলো হচ্ছে ছোট ছোট ছিদ্র, যেগুলোকে আমরা রেণুরন্ধ্র বলি। তোমরা পরাগরেণুর গঠন পড়েছো। তাহলে পরাগরেণুর ক্ষেত্রে এই যে নিউক্লিয়াস, এটাকে বলা হয় জনন মাতৃ নিউক্লিয়াস। এইরকম অবস্থাতে পরাগধানী থেকে, মানে এটা হচ্ছে পরিণত পরাগরেণু, এই পরাগরেণু পরাগধানী যখন ফেটে যায়, ফেটে গিয়ে পরে বিভিন্ন বাহকের মাধ্যমে অথবা বাহক ছাড়া এই গর্ভমুণ্ডে পড়ে। এই গর্ভমুণ্ডে পড়ার পর বা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার আগেও হতে পারে এই পরাগরেণুর ভিতরে কিছু পরিবর্তন হয়, যাকে আমরা বলছি পরাগরেণুর পরিস্ফুরণ। কি হয়? এই যে জননমাতৃ কোষ, নিউক্লিয়াস, এই জননমাতৃ নিউক্লিয়াসটা কি হয়ে যায়? দেখো এইটা প্রথমে এটা এইরকম অবস্থায় থাকে, এইটি দুটি ভাগে ভাগ হয়। এই যে জনন নিউক্লিয়াসটা, এটা 2 ভাগে ভাগ হয়। কি হয়? একটা জনন নিউক্লিয়াস তৈরি করে আর একটা টিউব নিউক্লিয়াস তৈরি করে। তাহলে এটা দুটো
একটা নিউক্লিয়াস ছিল, হয়ে গেল দুটো নিউক্লিয়াস। একটার নাম হচ্ছে জনন নিউক্লিয়াস, আরেকটার নাম কি বললাম, এটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এটার নাম কি, তাহলে এটার নাম জনন নিউক্লিয়াস, এটার নাম নালিকা নিউক্লিয়াস। এই অবস্থায় এইখানে পরাগযোগ হয়েছে, আর পরাগযোগ যখন হয়ে যায় তাহলে এই অবস্থাতে এইখানে যে এই যে জনন নিউক্লিয়াস তৈরি হলো, নালিকা নিউক্লিয়াস তৈরি হলো, এই নালিকা নিউক্লিয়াসটা যেমন কি সেই রকমই থাকে, কিন্তু এইটি যখন এইখানে পড়লে পরে মানে পরাগযোগ যখন হয় তখন এই যে জনন নিউক্লিয়াসটা এটি দুটি ভাগে ভাগ হয়ে যায়, তৈরি করে কি দুটি পুংজনন কোষ। পুংজনন কোষ মানে এটা হয়ে গেল শুক্রাণু, আর এটা নালী নিউক্লিয়াসটা, আর এটা কি, এটা হচ্ছে সেই বহিষ্ঠ প্রাচীর, আর এইগুলো হচ্ছে কি বললাম, এই জায়গাগুলো হচ্ছে রেণুরন্ধ্র। এই অবস্থায় এখানে পড়ে আছে, বুঝতে পেরেছো কোথায় পরাগযোগ হয়েছে। তাহলে এই দুটো হচ্ছে জনন নিউক্লিয়াস, এইটি হচ্ছে নালিকা নিউক্লিয়াস। ঠিক এই অবস্থায় যখন এখানে পরাগযোগ হলো, পরাগযোগ হলে পরে তাহলে এইটা হচ্ছে তার পরাগ রেণুর পরিস্ফুরণ। পরাগ রেণুর পরিস্ফুরণ মানে পরাগ রেণুর মধ্যে কি কি পরিবর্তন ঘটলো, তাহলে দেখো পুংজনন কোষ তৈরি হলো, আর কি তৈরি হলো, নালিকা নিউক্লিয়াস। তাই পুংজনন কোষ দুটো তৈরি হয়েছে, ছিল একটি মাত্র নিউক্লিয়াস, হয়ে গেল কিন্তু তিনটা নিউক্লিয়াস। দেখো কিরকম, প্রথমে হলো এটা ছিল জনন মাতৃ নিউক্লিয়াস, জনন মাতৃ নিউক্লিয়াসটা হয়ে গেল জনন নিউক্লিয়াস, আর নালিকা নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াসটা আবার দুভাগে ভাগ হলো, তৈরি হলো পুংজনন কোষ মানে শুক্রাণু, আর নালিকা নিউক্লিয়াসটা নালিকা নিউক্লিয়াসই থাকলো। ঠিক আছে, এই অবস্থায় এখানে পরাগযোগ হয়েছে, এইটাই হচ্ছে পরাগ রেণুর পরিস্ফুরণ। 3 নাম্বার যেটা হয়েছে, 3 নাম্বার কি, এবার এইখানটাতে এসে এটা কোনটা পেরে কি, এটা হচ্ছে স্ত্রী জনন অঙ্গ খুলে, এটা স্ত্রী জনন অঙ্গ, কি অঙ্গটা, এটাকে বলা হয় গর্ভকেশর। গর্ভকেশরে কি কি আছে, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, কি ঠিক না? তাহলে এই যে অংশটা, এই অংশটার নাম গর্ভাশয়, এটার নাম গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড। এইখানে কি পরিবর্তন হচ্ছে, এই গর্ভাশয়ের মধ্যে থাকে ডিম্ব, এই জায়গাটাকে বলা হয় ডিম্ব, এই ডিম্বকের মধ্যে থাকে ভ্রূণস্থলী। তাহলে 3 নাম্বার হচ্ছে ভ্রূণস্থলীর পরিবর্তন বা পরিস্ফুরণ, ভ্রূণস্থলীর পরিস্ফুরণ, ভ্রূণস্থলীর পরিস্ফুরণ। ভ্রূণস্থলীর পরিস্ফুরণে কি হয় না, এইখানটাতে একটি মাত্র কোষ থাকে, এই যে যেটা এটার নাম হচ্ছে ভ্রূণস্থলী। এই ভ্রূণস্থলীর মধ্যে যেটা বলা ডিম্বক, ডিম্বকের মধ্যে ভ্রূণস্থলী থাকে, এখানে একটি মাত্র নিউক্লিয়াস থাকে এবং সেটা হচ্ছে হ্যাপ্লয়েড এন। এই নিউক্লিয়াসটা পর পর 3 বার বিভাজন হয়, একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, চারটা থেকে 8টা, টোটাল 8টা নিউক্লিয়াস তৈরি করে। দেখো এইখানে যখন 8টা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, এই নিউক্লিয়াসটা থেকে একটা নিউক্লিয়াস ছিল যে এটাকে বলা হয় স্ত্রী রেণু নিউক্লিয়াস বা স্ত্রী জনন নিউক্লিয়াস। এইটা পরপর 3 বার মাইটোসিস হয়, পরপর 3 বার মাইটোসিস হওয়ার পর 8টি কোষ, 8টি নিউক্লিয়াস তৈরি করে। 8টি নিউক্লিয়াসের মধ্যে উপরের দিকে 3টা, মাঝে 2টা একসঙ্গে মিলে পরে একটা হয়ে যায়, আর নিচের দিকে 3টা। দেখেছো, তাহলে দেখো কটা ছিল, একটা মাত্র নিউক্লিয়াস ছিল, সেটা কি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মানে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। সেই নিউক্লিয়াসটা ভাগের, তাই প্রত্যেকটা n, কারণ মাইটোসিস হচ্ছে, তাহলে এখানে মোট কটা নিউক্লিয়াস তৈরি হলো, 8টা, উপরের দিকে 3টা, নিচের দিকে 3টা, 3 × 6টা, আর এইখানে যে দুটো একসঙ্গে মিশে গিয়ে পরে একটা তৈরি হয়। তাহলে এইখানে যে 3টা নিউক্লিয়াস, এই 3টি নিউক্লিয়াসের নাম কি, এইটির নাম হচ্ছে ডিম্বাণু। এই যে এটা একটু বড় আকৃতি হয়, এইটির নাম, তাহলে এইখানে এইটার নাম হচ্ছে ডিম্বাণু। বুঝতে পারা গেল? আর এই যে দুটো পাশে আছে, এই দুটোকে বলা হয় সহকারী। এগুলো কি বলা হয়, সহকারী নিউক্লিয়াস। আর এইখানে দুটো নিউক্লিয়াস মিশে পরে একটা হয়েছে, এটা কিন্তু এখন হয়ে গেছে 2n, কারণ দুটা n মিলে পরে 2n হয়েছে। এটাকে বলা হয় নির্মিত নিউক্লিয়াস। এটাকে বলা হয়, এটার নাম কি, এটার নাম হচ্ছে নির্মিত নিউক্লিয়াস। আর এই 3টার নাম কি, এই 3টার নাম হচ্ছে প্রতিপাদক কোষ সমষ্টি। এই হচ্ছে এর পরিস্ফুরণ, মানে ছিল একটা নিউক্লিয়াস,
হয়ে গেল 8টা। তার মধ্যে উপরের দিকে 3টা, নিচের দিকে 3টা, আর মাঝে 2টা। তার মধ্যে উপরের দিকে 3টার মধ্যে কি কি? সহকারী কোষ আর বা সহকারী নিউক্লিয়াস, আর এটার নাম হচ্ছে ডিম্বাণু নিউক্লিয়াস। আর এই 3টার নাম হচ্ছে প্রতিপাদক কোষ, আর এইটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই পরিবর্তন এখানে এই অবস্থা ঘটেছে, এটাকে বলা হয় ভ্রূণস্থলীর পরিবর্তন। এরপর 3 নম্বরের পর 4 নম্বর ধাপ হচ্ছে নিষেধ। দেখো এরপরে কি হয়, এই যে এইখানে যখন পরাগ যোগ হলো, তখন তো এখানে পরাগধানীর মধ্যে কি ছিল? পরাগধানীর মধ্যে পরাগ রেণু, যে পরাগ রেণুটাতে কি ছিল? জনন নিউক্লিয়াসটা 2টা পুংজনন কোষ বা শুক্রাণু তৈরি করেছে, নালিকা নিউক্লিয়াস। এখন এটা এইখানে পড়েছে, এইখানে যখন পড়েছে তখন পরাগযোগ হয়েছে। পরাগযোগ হলে পরে যে গর্ভমুণ্ডটা, এই গর্ভমুণ্ড থেকে একটা রস নিঃসৃত হয়, যে রসটা শোষণ করলে পরে এই পরাগ রেণুটা কি হয়? স্ফীত হয়। স্ফীত হলে পরে এর যে ভিতরের প্রাচীরটা, এটাকে কি বলা হয়? এই জায়গাটা, এই যে ভিতরের প্রাচীর, এটার নাম হচ্ছে ইন্টাইন, এটার নাম এক্সাইন। এখন এখানে তাহলে নিউক্লিয়াস 2টো, আর এই একটা নিউক্লিয়াস, এটার নামটা কি? এটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এই দুটোর নাম হচ্ছে পুংজনন কোষ বা পুংজনন নিউক্লিয়াস। এইবারে এইখান থেকে যেহেতু এটা রস শোষণ করেছে, স্ফীত হচ্ছে, ভিতরের যে পর্দাটা, যে পর্দাটার নাম হচ্ছে ইনটাইন, সেই ইনটাইনটা এইখানে যে ছিদ্র আছে, এখানেও ছিদ্র আছে, এখানে আছে, কিন্তু যে ছিদ্রটা একটা ছিদ্র দিয়েই এই স্তরটা, এই ত্বকটা নিচের দিকে বেড়ে যায়। তার মানে কি হয়? একটা নালী গঠন করে। এই নালীটা যখন গঠন হয়ে গেল, তখন এটাকে কি বলে? এটাকে বলা হয় পরাগ নালিকা। তাহলে পরাগ নালিকা গঠিত হলো। পরাগ নালিকার মধ্যে দেখো এইবারে এই নিউক্লিয়াস গুলো কিন্তু আর এখানে থাকলো না, চলে এলো কোথায়? নালিকা নিউক্লিয়াসটা এখান থেকে চলে এলো, আর এই দুটো জনন কোষ এইখানে চলে। তাহলে এই দুটো হলো জনন নিউক্লিয়াস, আর এই দুটোর নাম, এইটার নাম হচ্ছে কি? নালিকা। সেটা কোথায় প্রবেশ করে গেল? পরাগ। এইবারে এই যে পরাগ নালী, এইখানে উৎসেচকের সাহায্যে এবার পরাগ নালীর থেকে একটা উৎসেচক নিঃসৃত হয়, বুঝতে পেরেছো? সেটা এখানে কি করে? এই উৎসেচকটা এই যে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ডের যে কোষ কলা বা এই যে গর্ভদণ্ড, এর কোষ কলাকে কি করে দিতে পারে? নষ্ট করে দিতে পারে। ফলে কি হয়? এর ভিতর দিয়ে এই নালীটা, এইবারে কিন্তু এই নালীটা আস্তে আস্তে বাড়তে থাকে, এইভাবে এটা বাড়তে বাড়তে নিচের দিকে চলে আসে। কার মধ্য দিয়ে? এটা হচ্ছে গর্ভমুণ্ড এবং পরাগদণ্ডের মধ্য দিয়ে অগ্রসর, এবং এই নালীটা বেড়ে বেড়েই যায়। আর এই নিউক্লিয়াস গুলো কিন্তু নিচের দিকে নেমে চলে আসে। দেখেছো, এটা নালীটা অনেক নেমে চলে এলো, মানে নালীটা অনেক, তাহলে পরাগ নালীটা বেড়ে গেল, পরাগ নালীটার বৃদ্ধি হলো, এবং এই বৃদ্ধিটা হওয়ার ফলে এর ভিতর দিয়ে বৃদ্ধি, তার মানে এখানে যে কোষকলাগুলো আছে, সেই কোষকলাগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ফলে এখানে একটা নালীর মতো তৈরি হয়ে গেল। সেই নালীটার ভিতরে কিন্তু আছে কি? পুংজনন নিউক্লিয়াস, যেগুলোকে আমরা শুক্রাণু বলছি, আর এটা হচ্ছে টিউব নিউক্লিয়াস। কি ঠিক তো? তার মানে এই নালীটা, কিন্তু এখানে কিন্তু আর নাই, এই নিউক্লিয়াস গুলো এখানে চলে এসেছে। এইবারে যখন এই গর্ভাশয়ের কাছাকাছি আসে, গর্ভাশয়ের কাছাকাছি এলে এইখানে এই যে নালিকা নিউক্লিয়াস যেটা, সেইটা নষ্ট হয়ে যায়। তাই নালিকা নিউক্লিয়াস নষ্ট হয়ে গেল, কেবল কি থাকলো? 2টো পুংজনন নিউক্লিয়াস বা পুংজনন কোষ। এই অবস্থায় এরপরে কি হয়? এইটা ডিম্বক রন্ধ্র বটে, আর এইটা কি বলা হয়? এটাকে ডিম্বক ত্বক বলা হয়। আর এই জায়গাটাকে কি বলা হয়? ডিম্বক মূল, কারণ এর ডিম্বাশয়ের এখানে ডিম্বক, এই ডিম্বকের এখানে রন্ধ্র থাকে, যাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। ডিম্বকের দুপাশে ত্বক থাকে, তাকে ডিম্বক ত্বক বলে। আর ডিম্বকের নিচের দিককে বলা হয় ডিম্বক মূল। এখন সরাসরি এই রন্ধ্র দিয়ে এই ডিম্বক নালী, পরাগ নালীটা প্রবেশ করতে পারে কোথায়? ভ্রূণস্থলীর প্রাচীর ভেদ করে। তার মানে এই ভ্রূণস্থলীর প্রাচীর ভেদ করে এই পরাগ নালীটা এর মধ্যে প্রবেশ করে যেতে পারে। কোনখান দিয়ে? ডিম্বক রন্ধ্রের মধ্যে। যদি ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে প্রবেশ করে, তখন তাকে বলা হয় পোরোগেমি। মনে রাখবে, পোরোগেমি কি? তার মানে এই যে নিষেক প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পোরোগেমি। কিরকম না? ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে যখন পরাগ নালীটা প্রবেশ করে, পরাগ নালী প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই পরাগ নালীর যে অগ্রভাগ, সেই অগ্রভাগটা নষ্ট হয়ে যায়। ফলে কি হলো? এখানে যে 2টো জনন নিউক্লিয়াস ছিল, সেটা কোথায় বেরিয়ে পড়লো? ভ্রূণস্থলীর মধ্যে ঢুকে গেল। তাহলে এখানে ভ্রূণস্থলীর মধ্যে ঢুকে গেছে, ভ্রূণস্থলীর মধ্যে ঢুকে পড়ে কি করে? এই পুংজনন কোষটা
ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, আর এই পুংজনন কোষটা নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়। তাহলে এটা পরোগেমি। এছাড়া আরো এক ধরনের হতে পারে, কিরকম? সেটা যদি এইখানটা দিয়ে এসে পরে এইখানটা দিয়ে ভেদ করে, ধরো এইদিকে ডিম্বগ্রন্থ দিয়ে ঢুকলো নাই, ডিম্বগ্রন্থের পাশ দিয়ে এসে পরে ডিম্বক ত্বক দিয়ে ভেদ করে প্রবেশ করলো এবং প্রবেশ করার পর এটা নষ্ট হয়ে গেল, তখন এইখান দিয়ে ঢুকতে পারে পুংজনন কোষগুলো। তাই এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মেসোগেমি। মেসো মানে ত্বক, ত্বকের মাধ্যমে। কার ত্বক? ডিম্বক ত্বকের মধ্যে দিয়ে। আর যদি ডিম্বক মূলের মধ্যে যদি এটাও না হয় এটাও না হয়, তাহলে তখন কি হয়? এই নালীটা এরকম বেঁকে পড়ে এই ডিম্বক মূল দিয়ে যদি ঢুকে এবং ডিম্বক মূল দিয়ে ঢুকে পড়ে এর অগ্রভাগ যদি নষ্ট হয়ে যায়, এরপর ডিম্বক মূল দিয়ে ঢোকার পর এইখানে যদি নিউক্লিয়াস গুলো মুক্ত হয়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয়, তাহলে 2 নম্বরটা ছিল মেসোগেমি, ডিম্বক ত্বক ভেদ করে। আর 3 নম্বরটা হচ্ছে চেলাজোগেমি। চেলাজোগেমি। তাহলে 3 ভাবে পরাগ যোগের পর নিষেক ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য, অর্থাৎ পুংজনন কোষগুলো পরাগ নালীর মাধ্যমে যখন ভ্রূণস্থলীতে প্রবেশ করে 3 ভাবে ঢুকতে পারে। এক, ডিম্বগ্রন্থের মধ্য দিয়ে। ডিম্বগ্রন্থের মধ্য দিয়ে যদি ঢুকে তাকে তাকে বলা হয় পরোগেমি। যদি ডিম্বক ত্বকের মধ্য দিয়ে ঢুকে তাহলে তাকে মেসোগেমি। আর যদি ডিম্বক মূলের মধ্য দিয়ে ঢুকে তখন তাকে চেলাজোগেমি। এইখানে যখন বেরিয়ে চলে এলো, এরপর ওই নিউক্লিয়াসগুলো, এইখানে 3টা কোষ ছিল, তার মধ্যে এটা ছিল ডিম্বাণু। তাহলে এইখানে যে কোষটা মুক্ত হলো 2টো কোষ, সেই 2টো কোষের একটা এইটাকে নিষিক্ত করলো। এইটা যেহেতু ডিম্বাণুটাকে নিষিক্ত করলো, তাহলে ছিল এইটা ডিম্বাণু, তার সঙ্গে পুংজনন কোষ, এই 2টো মিলিত হলো, এটাতে তৈরি হবে কি? জাইগোট। এইটাই আসলে ভ্রূণ তৈরি করবে। এইটা হচ্ছে প্রকৃত নিষেক। উদ্ভিদের ক্ষেত্রে এইটা হচ্ছে প্রকৃত নিষেক, অর্থাৎ স্ত্রী জনন কোষ ডিম্বাণুর সঙ্গে উদ্ভিদের পুংজনন কোষের যে মিলনটা ঘটলো, যার ফলে জাইগোট তৈরি হলো, সেটাকে আমরা প্রকৃত নিষেক। আরেকটা কি হয়েছিল? এখানে 2টা কোষ ছিল মিলে পড়ে, যেটার নাম ছিল নির্মিত নিউক্লিয়াস। সেই নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে একটা পুংজনন কোষ, তাহলে এখানে ছিল 2n, এটা ছিল n n, এটা কি হলো? প্রকৃত জাইগোটটা হয়ে গেল 2n, কিন্তু এইখানটা এটা 2n ছিল, তার সঙ্গে n, তাহলে হয়ে গেল কি? 3n। এই যে এটা 2n, এটার নাম নির্মিত নিউক্লিয়াস, আর এটার নাম হচ্ছে পুংজনন কোষ বা শুক্রাণু, n। তাহলে n 2n প্লাস n সমান 3n। এই 3nটা মিলে পরে তৈরি হলো কি? সেটার নাম হলো শস্য নিউক্লিয়াস। অর্থাৎ এই শস্য নিউক্লিয়াসটা কি করে না, যখন ওই যে ভ্রূণটা তৈরি হলো বা জাইগোটটা, এইটা যখন শিশু উদ্ভিদ তৈরি হলো, তার জন্য এইখান থেকে এই কোষগুলোর ভিতরে খাদ্য জমা হবে, খাদ্য তৈরি হবে, খাদ্য জমা হবে, এবং এইখানে খাদ্য তৈরি হয়ে খাদ্য যখন জমা হবে, তখন ওই চারা গাছ তৈরি হওয়ার সময় বা এই ভ্রূণটা বৃদ্ধি পাওয়ার সময় এইখান থেকে এই কোষগুলো থেকে খাদ্য সরবরাহ, এটাকে সেই জন্য শস্য নিউক্লিয়াস বলা। তাই এখানে এটা কিন্তু নিষেকটা প্রকৃত নিষেক নয়, তাই এটাকে প্রকৃত নিষেক বলে। তাহলে এখানে দেখো, এখানে 3টা নিউক্লিয়াসের কি হয়েছে? ফিউশন হয়েছে, কারণ এখানে 2টা নিউক্লিয়াস n প্লাস n, আরো একটা n, তাহলে হয়ে গেল 3n। তাই 3টা মানে নিউক্লিয়াস, এইটা একটা নিউক্লিয়াস, এইটা একটা নিউক্লিয়াস, এটা প্রথমে মিলেছিল আর এটা আরেকটা নিউক্লিয়াস মিলল, 3টা নিউক্লিয়াসের কি হলো? ফিউশন হলো। এটা তার জন্য এর নাম কি? ট্রিপল ফিউশন। এটাকে বলা হয় ট্রিপল ফিউশন বলা হয়। আরেকটা জিনিস বলছি, এই যে একটা প্রকৃত নিষেক আর আরেকটা এইটা নিষেক, এটাও তো একটা নিষেক আর এটাও তো একটা নিষেক, কারণ এখানেও নিউক্লিয়াসের সঙ্গে নিউক্লিয়াসের, এবং এটা পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ, তাহলে 2টার যখন মিলন ঘটছে সেটাও নিষেক। তাই 2 রকমের নিষেক হয়। তাই উদ্ভিদের ক্ষেত্রে এই নিষেক প্রক্রিয়াকে দ্বিনিষেক প্রক্রিয়া বলে। তাহলে এই হয়ে গেল নিষেক, উদ্ভিদের নিষেক প্রক্রিয়া। তাহলে আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে উদ্ভিদের নিষেক পদ্ধতি। এরপর যেটা আসছি সেটা হচ্ছে নতুন চারা গাছ সৃষ্টি। দেখো, এরপর যেটা আসছে সেটার নাম হচ্ছে নতুন। তাহলে দেখো, প্রকৃত নিষেকের ফলে এই যে যেটা ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বকটা ছিল তার সঙ্গে পুংজনন কোষের মিলন ঘটলো, তৈরি হলো কি? তৈরি হলো জাইগোট। এই জাইগোটটা ক্রমাগত বিভাজিত হয়ে, তো এটা হলো ভ্রূণাণু বা জাইগোট। এই জাইগোটটা ক্রমাগত বিভাজিত হয়ে তৈরি করবে ভ্রূণ। অর্থাৎ এখন এইটা
এটা কোথায় তৈরি হয়েছিল? ডিম্বাশয়ের মধ্যে। এইটা ছিল ডিম্বক, মানে ভ্রূণস্থলীর, এটা ছিল ডিম্বক, আর এটা কি ছিল? ডিম্বাশয়। কি হাঁটি না? এই ডিম্বাশয়টা নিষেকের পর, জানো তোমরা নিশ্চয়ই যে একটা গাছে যখন ফল হয় কোন অংশটা ফল গঠন করে? এই অংশটা ফল গঠন করে, অর্থাৎ ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। আর ফলের মধ্যে কি থাকে? বীজ থাকে। তো সেই বীজগুলা কোথা থেকে তৈরি হয়? এখান থেকে। অর্থাৎ এই অংশটা বীজ গঠন করে, এই অংশটা ফল গঠন। অর্থাৎ আমরা যে ফলটা পাই নিষেকের পর পাই। নিষেকের পর ওই যে উদ্ভিদ দেহের স্ত্রী জনন অঙ্গ, সেই স্ত্রী জনন অঙ্গের ডিম্বাশয়টি ফলে পরিণত হয় আর ডিম্বকটা বীজে পরিণত হয়। এখন ফল সমেত যখন ফলটা পেকে যায়, ফল সমেত বীজ কোথায় পড়ে? মাটিতে পড়ে, বা শুষ্ক হয়ে যায়, শুষ্ক হয়ে মাটিতে পড়ে থাকে। যখন এবারে জল, আলো, বাতাস ইত্যাদি যখন পায় তখন ফল পচে যায়, পচে যেয়ে পড়ে তার, বা আমরা যখন কোনো ফল খাই, ফলটা খেয়ে পরে আঁটিটাকে ফেলে, আঁটিটা হচ্ছে এই অংশটা, আঁটিটা হচ্ছে এই অংশটা, অর্থাৎ ওইটা বীজটা। এই যে বীজটা, এই বীজটা যখন মাটিতে পড়ে, মাটিতে পড়লে পরে যদি জল মাটিতে পড়লেও বীজ কিছুদিন পর্যন্ত কি হয়ে থাকে? কোনো গাছেই বেরোয় না, যদি জল, আলো, বাতাস না। এটাকে তখন কি অবস্থা বলে? সুপ্ত অবস্থা, বীজের সুপ্ত অবস্থা বলে। এরপর যদি জল, আলো, বাতাস এই সমস্ত জিনিসগুলো পায়, জল পেলে দেখবে এখন বর্ষাকালে প্রচুর গাছ বেরোচ্ছে। কেন গাছ বেরোচ্ছে? না এখন ওটা অনুকূল পরিবেশ। গ্রীষ্মকালে কোনো গাছ বেরোলে দেখবে প্রচুর বীজ পড়েছিল রাস্তায় বা মাঠে, কিন্তু তার থেকে কোনো গাছ, কারণ সেই সময় পরিবেশটা অনুকূল ছিল না। তার মানে তখন জল, আলো, বাতাস ঠিক মতন পাচ্ছিল না, পরিবেশ প্রতিকূল ছিল। এখন কিন্তু পরিবেশ অনুকূল। বর্ষাকালে সেই জন্য প্রতিটা উদ্ভিদের থেকে যে বীজ তৈরি হয়েছিল গ্রীষ্মকালে বা অন্য সময়ে, সেই বীজগুলো কিন্তু মাটিতে পড়েছিল। সেই মাটিতে পড়ে থাকাকালীন সেটা কিন্তু সুপ্ত অবস্থায় ছিল। এখন জল, আলো, বাতাস পেয়েছে, জল, আলো, বাতাস পেয়ে কি হয়? এই যে সুপ্ত ভ্রূণ এখানে আছে, অর্থাৎ এই যে ভ্রূণটা, যেটা জাইগোটটা ক্রমাগত পরিবর্তিত হয়ে ভ্রূণ গঠন করেছে, সেই ভ্রূণটা আস্তে আস্তে ওইখান থেকে খাদ্য পাবে। পরিচিত এখানে খাদ্যকোষ আছে, শস্যকোষ, সেই খাদ্য পেয়ে পরে আস্তে আস্তে জেগে উঠবে এবং ওইটা অঙ্কুরিত হয়, যাকে আমরা অঙ্কুরোদ্গম বলি, নিশ্চয়ই জানো। সেই অঙ্কুরোদ্গমের ফলে নতুন চারা গাছের সৃষ্টি হয়, অর্থাৎ নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। বুঝতে পারা গেছে কি গেল নাই? তাই উদ্ভিদের নিষেক, নতুন চারা গাছ সৃষ্টি। চ্যাপ্টারটা এটা শেষ হলো। এরপর আমরা আসছি বৃদ্ধি বিকাশ। বৃদ্ধি পড়াচ্ছি। বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধি হচ্ছে জীবদেহের একটা মৌলিক ধর্ম। বৃদ্ধি প্রত্যেকটা জীবের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য। তোমরা জানো জীবের অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে বৃদ্ধি একটা বৈশিষ্ট্য। এই বৃদ্ধির মধ্যে আমরা লক্ষ্য করি কি, যখন একটা জীব জন্মগ্রহণ করে আস্তে আস্তে বেড়ে ওঠে, বা একটা কোষ যখন সৃষ্টি হয় তখন সেটা এইরকম ছোট্ট হতে থাকে, এরপর আস্তে আস্তে সেটা বড় হয়। তার মানে কি, এইখানে বিভিন্ন বস্তু তৈরি হচ্ছে, অর্থাৎ কোষের ভিতরে বা জীবদেহের ভিতরে এরকম বহু বস্তু তৈরি হয়, যার ফলে কি হয়? জীবদেহের আকার, আয়তন বা কোষের আকার, আয়তন এবং শুষ্ক ওজন, অর্থাৎ জীবদেহের আকার আয়তনের সঙ্গে সঙ্গে ওজনও বেড়ে যায়। এই যে জীবদেহের আকার, আয়তন এবং শুষ্ক ওজনের যে স্থায়ী পরিবর্তন, তাকে আমরা বৃদ্ধি বলি। অর্থাৎ বৃদ্ধির মাধ্যমে কি হয়? জীবদেহের আকার, আয়তন এবং শুষ্ক ওজনের পরিবর্তন। বৃদ্ধি কেন হয়? না বৃদ্ধি হওয়ার মূল কারণ হচ্ছে জীবদেহে বিপাক্রিয়া করছে, রাসায়নিক বিক্রিয়া প্রচুর হয়। এই রাসায়নিক বিক্রিয়াগুলো দু রকমের, এক উপজিটি বিপাক, দুই অপজিটি বিপাক। উপজিটি বিপাক কি? যখন ভালো ভালো জিনিস তৈরি হয়, ভালো ভালো জিনিস তৈরি হওয়ার ফলে কোষগুলো বা জীবদেহ আকার আয়তনে বেড়ে যায়। কিন্তু যদি খারাপ জিনিস তৈরি হয়, সেগুলো জীবদেহে থাকে না, সেগুলো দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। ফলে কোষ থেকে যেহেতু জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে, তাহলে কোষের আকার আয়তন বাড়বে না, এবং যদি থাকে বরঞ্চ ক্ষতি হবে। তাহলে ওইটাকে বলা হয় অপজিটি বিপাক। তার মানে রাসায়নিক বিক্রিয়া দু রকমের, উপজিটি, অপজিটি। উপজিটির ফলে যে ঘটনাগুলো ঘটে, যার ফলে কি হয়? কোষের আকার আয়তন, জীবদেহের আকার আয়তন বাড়ে। তাহলে অপজিটির তুলনায় যদি উপজিটির মাত্রা বেশি হয়, অর্থাৎ জীবদেহে উপজিটি বিপাকের পরিমাণ যদি বেশি হয়, তাহলে বৃদ্ধি সম্পন্ন হয়ে থাকে।
অর্থাৎ বৃদ্ধি হচ্ছে একটা শারীরবৃত্তীয় এবং জীবদেহের মৌলিক একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার সাহায্যে কোষীয় প্রোটোপ্লাজমের নিয়ন্ত্রণাধীনে কতকগুলো শর্তের উপস্থিতিতে কোষ নতুন নতুন কোষ উৎপাদন করে এবং কোষীয় পদার্থ সংশ্লেষণের মাধ্যমে জীবদেহের আকার আয়তন বা কোষের আকার আয়তন ইত্যাদি বৃদ্ধি পায়, তাকে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাকে বৃদ্ধি বলে। আর বৃদ্ধির সাথে সাথে যখন একটা জীবদেহ তৈরি হয়ে যায় বা একটা কোষ থেকে জীবদেহ যখন তৈরি হয়, সেই কোষটায় ক্রমাগত বিভাজিত হয়ে কোষপুঞ্জ, এরপর তার থেকে অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি তৈরি হয় এবং একটা প্রাণী বা উদ্ভিদ তৈরি হয়। তোমরা নিশ্চয়ই জানো যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার জন্মের সময় একটি মাত্র কোষ থাকে, যেটা নিষেক প্রক্রিয়া সম্পন্ন হলো, নিশ্চয় দেখলে। সেই নিষেক প্রক্রিয়ার মাধ্যমে এরপর একটা সজীব ছোট্ট একটা চারা গাছ তৈরি হলো। সেই চারা গাছে এইরকম প্রথমে এইরকম একটা, এরপর দেখো এই চারা গাছ থেকে কি হচ্ছে, একটা বৃহৎ মজুরও পরিণত হচ্ছে। তাহলে দেখো এই যে আস্তে আস্তে এই যে পরিবর্তন, এটা কিন্তু কোষ বিভাজন বা বৃদ্ধির মাধ্যমে জীবদেহ কি হয়, এরকম নানা রকমের পরিবর্তনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ জীবদেহ বা একটা পূর্ণ জীব প্রকাশ করে। অর্থাৎ যখন বৃদ্ধি ঘটে, বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা রকমের পরিবর্তন হয়, যাকে বিকাশ বলে। অর্থাৎ বিকাশ হচ্ছে বৃদ্ধির ফল, আর বৃদ্ধি হচ্ছে বিকাশের কারণ। বিকাশ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে কারণ জীবদেহের বিকাশের। বিকাশ মানে কি? বিকাশ মানে হচ্ছে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে একেবারে নতুন একটা জীবন ধারণ। অর্থাৎ একটা জীব, একটা কোষ, ধরো একটা কোষ যখন জন্মগ্রহণ করলো তখন এইরকম অবস্থায় ছিল, সেইটাই আস্তে আস্তে কি হয়ে গেল, বড় হয়ে গেল। অর্থাৎ এর মধ্যে নতুন নতুন পদার্থ, এর মধ্যে অনেক পরিবর্তন হলো, যার ফলে কি হলো, এটা একটা নতুন ধরনের, এই কোষটা থেকে এই কোষটা আস্তে আস্তে পরিবর্তিত হলো। আর এই যে পরিবর্তনটা, এটা কি বিকাশ? তুমি যখন একটা চারা গাছ দেখেছিলে এইরকম, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, ধরো তুমি যখন জন্ম, তখন ছিলে মায়ের করে ছোট্ট একটা শিশু, বা তুমি যখন মাতৃগর্ভে ছিলে তখন তোমাকে দেখা যায় না, তখন তুমি ছিলে একদমই ক্ষুদ্র একটা শিশু। সেইটি আস্তে আস্তে কি হলো, বড় হলো, এরপরে ভূমিষ্ঠ হলে, ভূমিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে বেড়ে উঠলে। প্রথমে তুমি কি করতে, হামাগুড়ি দিয়ে চলতে, এরপর আস্তে আস্তে তুমি দাঁড়াতে শিখলে, কথা বলতে শিখলে, কথা বলার পর তুমি দেখো এখন অনেক বড় হয়ে গেছে, এখন স্কুলে যাচ্ছ, পড়াশোনা করছো। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাই হচ্ছে বিকাশ। আমরা বলি না ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট মানে হচ্ছে জীবের, যে কোনো উদ্ভিদ হোক আর প্রাণী হোক, তাদের মধ্যে যে পরিবর্তনটা সাধিত হয়। অর্থাৎ যখন একটা জীব বৃদ্ধির মাধ্যমে তার দেহের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটায়, সেইটাকেই আমরা বিকাশ বলি। এখন বৃদ্ধির কয়েকটা পর্যায় আছে, বিকাশের কয়েকটা দশা আছে। চলো আমরা এখন যেটা করবো সেটা বৃদ্ধির সঙ্গে বিকাশের সম্পর্কটা একটু জেনে নিই। বিকাশ কাকে বলে বললাম, বৃদ্ধি কাকে বলে বললাম। বৃদ্ধি হচ্ছে জীবদেহের আকার আয়তনের বা শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তনকে বৃদ্ধি বলে। আর বৃদ্ধির সাথে সাথে জীবের কি হয়, বৃদ্ধির সাথে সাথে জীবের পরিবর্তন হয়, এই পরিবর্তনকে বিকাশ বলে। তাহলে বৃদ্ধি যদি না হয় তাহলে কিন্তু বিকাশ সম্ভব। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিকাশ নাও হতে পারে, বৃদ্ধি হলে পরে বিকাশ হবে, কিন্তু বৃদ্ধি যদি না হয় তাহলে বিকাশ কিন্তু সম্ভব নয়। অর্থাৎ বৃদ্ধি হচ্ছে কারণ কার, বিকাশের, আর বিকাশ হচ্ছে কি, তার ফল। অর্থাৎ বৃদ্ধির জন্যই বিকাশ হয়ে থাকে। এই হচ্ছে বৃদ্ধির সঙ্গে বিকাশের সম্পর্ক। ব্যাপারটা বুঝতে পেরে গেল? এইবারে বৃদ্ধির তিনটি দশা। বৃদ্ধির দশা কি কি? কোষ বিভাজন, কোষ দীর্ঘীকরণ, কোষ বিভাজন, কোষ দীর্ঘীকরণ, কোষ বিভেদন। তার মানে কোষ বিভাজন আমরা পড়ে এসেছি, মাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অর্থাৎ একটা কোষ থেকে অসংখ্য কোষ তৈরি হওয়া বা দুটো কোষ, তিনটা কোষ, যাই হোক। অর্থাৎ কোষ বিভাজন মানে হচ্ছে কোষের সংখ্যা। তাই যখন একটা জীবদেহ শুরু হয় তখন একটি মাত্র, সে এক কোষী হোক আর বহু কোষী হোক, তার জীবনটা, এই যে আমি মনে করো বা তুমি, তোমার জীবনটা যখন শুরু হয়েছিল তুমি একটি মাত্র কোষ থেকে শুরু হয়েছে, বা একটা এক কোষী কোষ, যেমন এমিবা, সেও কিন্তু তার জীবনটা শুরু করেছে একটা কোষ। তাই এই কোষটাই প্রথমে যখন সৃষ্টি হয়েছিল তখন এরকম ছিল, এরপর আস্তে আস্তে কি হলো, বড়, এটা হচ্ছে বৃদ্ধি। বুঝতে পারা গেল? তাহলে এটা কি হয়, এটা এককোষী জীবের ক্ষেত্রে কিন্তু কোষ বিভাজন হয় না। বা যখন একটা নতুন কোষ তৈরি হয় তাহলে সেটা কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে, সেটা এককোষীর ক্ষেত্রেই হোক। এককোষী যারা জীব তারা কি করে, এককোষী জীব কোষ বিভাজনের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি ঘটায়, অর্থাৎ তাদের জন্ম ঘটায়। তাইলে কোষ বিভাজনের মাধ্যমেই কি হচ্ছে, জীবের সৃষ্টি হচ্ছে।
আবার ওই কোষটাই আস্তে আস্তে বড় হচ্ছে। তাই এককোষী জীবের ক্ষেত্রে কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি হয়, কোষটা আস্তে আস্তে বড় হয়। এরপরে কোষের দীর্ঘীকরণ। কোষের দীর্ঘীকরণটা কিরকম না, একটা কোষ বা একটা জীব দেহ যখন তৈরি হলো তখন সেটা একেবারে ছোট থাকে, বা একটা কোষ যখন তৈরি হয় তখন একটা একেবারে ছোট থাকে। এরপর এই কোষটা আস্তে আস্তে কি করে, বিভিন্ন বস্তু সংশ্লেষ করে, সংশ্লেষ করলে আস্তে আস্তে বড় হয়। এর ফলে কি হয়, কোষের আকার আয়তন বেড়ে যায়। আর কোষের আকার আয়তন যখন বাড়ে তখন জীবদেহের আকার আয়তন বাড়বে, কারণ কোষের যখন সংখ্যা বৃদ্ধি হয় তখন কোষের, মনে করো তোমার জীবন যখন শুরু হয়েছিল তখন একটা কোষ ছিল, এরপর তোমার যখন কোষটা বিভাজিত হতে হতে অনেক কোষ তৈরি হয়, তখন তোমার দেহটা গঠন। নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কোষ বিভাজনের মাধ্যমে তাহলে বৃদ্ধি ঘটলো। আর কোষগুলো যখন ওই যে সৃষ্টি হয়েছে তখন তো ছিল ছোট ছোট ছিল, সেই ছোটগুলো যখন বড় হয়ে গেল তাহলে সেখানেও একটা বৃদ্ধি হলো। তাহলে কোষের দীর্ঘীকরণের ফলেও বৃদ্ধি হয়, কোষ বিভেদন। এরপর যখন আমাদের দেহে ধরো এই যে কোষগুলো তৈরি হলো বহু কোষ, সেই কোষগুলো এরপর কাজের ভিত্তিতে ভাগ হয়। যেমন মনে করো চোখের কোষ দেখতে সাহায্য করে, নাকের কোষ ঘ্রাণ নিতে সাহায্য করে, আমাদের পৌষ্টিক নালীর কোষ খাদ্য বস্তু গ্রহণ, খাদ্য বস্তু পরিপাক, তাহলে বিভিন্ন রকম কাজের জন্য কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এটা আমাদের দেহে তাহলে কলা কোষ থেকে কি হয়, কোষ থেকে হয় কলা, কলা থেকে হয় অঙ্গ, অঙ্গ থেকে কি হয় তন্ত্র, তন্ত্র থেকে হয় জীবদেহ। আর উদ্ভিদের ক্ষেত্রে কোষ থেকে কলা, কলা থেকে তৈরি হয় তন্ত্র, বা ওদের থেকে তন্ত্র নাই অঙ্গ, যেমন কাণ্ড শাখা প্রশাখা এইগুলো তৈরি হলো, তারপরে তার থেকে উদ্ভিদ দেহ। তাহলে এই যে কোষ, এই কোষ থেকে কলা অঙ্গ ইত্যাদিতে ভাগ হয়ে যাওয়া, এইটাকে বিভেদন করে। তাহলে কোষের এই যে বৃদ্ধির দশা, জীবদেহে বৃদ্ধির দশাটা তিনটা পর্যায়ে সম্পন্ন হয়, কোষ বিভাজন, কোষ দীর্ঘীকরণ এবং কোষের বিভেদনের মাধ্যমে। বিকাশ, আমরা বিকাশের কয়েকটা পর্যায় দেখতে পাবো। মানব বিকাশের পর্যায় আমরা এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মানব বিকাশ। মানব বিকাশটা কিরকম দেখো, মানব বিকাশ যেটা বলছি, মানুষের যে বিকাশ, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তোমার দুটো পর্যায় ছিল। কিরকম, তুমি যখন মাতৃগর্ভে ছিলে তখন কিন্তু তোমাকে দেখা যায়, কিন্তু সেখানেও একটা বিকাশ সম্ভব হয়েছিল। কিরকম না, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন ছিল একটি মাত্র কোষ, অর্থাৎ দুটি জনন কোষের মিলনে জাইগোট। এইবারে সেইটা কোষ বিভাজনের মাধ্যমে এরকম একটা কোষ পুঞ্জ তৈরি, সেই কোষগুলো এবারে তিনটা স্তরে বিন্যস্ত, গ্যাস্ট্রুলেশন তিনটা স্তর তৈরি। এইবারে সেই তিনটা স্তর থেকে ভ্রূণ তৈরি হলো, ভ্রূণটা এবারে কি হলো, একটা প্রাণী দেহ তৈরি করলো। বুঝতে পেরেছো? তাই এই যে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে মানবের বিকাশ। দেখো মানব জন্ম, যে কোনো মানুষ, সেই মানুষ যখন সৃষ্টি হয় তখন একটি মাত্র কোষ, যে কোনো জীব যখন সৃষ্টি হয় তখন সে একটি মাত্র কোষ থেকে সৃষ্টি হয়। সেই একটি কোষ থেকে আস্তে 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 পরিবর্তনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ জীব দেহে যে পরিবর্তন বা রূপান্তর, সেইটাকে আমরা বিকাশ করছি। এখন মানব বিকাশের কটা পর্যায়, এক, এটাকে বলা হয় সদ্যজাত। দুই, এটাকে বলা হয় শৈশব, দ্বিতীয় দশাটার নাম হচ্ছে শৈশব। তিন, বয়স সন্ধি। চার, পরিণত দশা। পাঁচ, বার্ধক্য দশা। তাহলে সদ্যজাত, সদ্যজাতটা কত, 0 থেকে 1 বছর। যখন একটা শিশু জন্মগ্রহণ করে 0 থেকে 1 বছর বয়সটা হচ্ছে তার সদ্যজাত অবস্থা। এই সময় সে কিরকম অবস্থায় থাকে, তার জন্মের সময়ে সে কিন্তু একেবারেই শিশু অবস্থায়, অর্থাৎ সে কেবলমাত্র মিটমিট করে তাকায়, শুয়ে থাকে, আর তার একটা মাত্র অভিব্যক্তির প্রকাশ হচ্ছে সেটা কান্না। খিদে লাগলেও কান্না, প্রস্রাব করবে তাও কান্না, খাবে তাও কান্না। তার মানে একটাই প্রতিবর্ত ক্রিয়া, সেটাকে বলা হয় রুটিন রিফ্লেক্স। এই রুটিন রিফ্লেক্স প্রকাশের মাধ্যমে সে কিন্তু তার অভিব্যক্তিটা প্রকাশ করে। আরেকটা জিনিস হচ্ছে, সে কিন্তু এরপর আস্তে আস্তে মুখের দিকে আকৃষ্ট হয়। দেখবে যাকে সে বেশি দেখে সে কিন্তু তাকে বেশি চিনতে পারে, কারণ সে মুখের আকৃতিটাকে আস্তে আস্তে চিনতে পারে। এবং আস্তে আস্তে সে আলোর প্রতি আকৃষ্ট হয়। আলো যদি থাকে সে কিন্তু আলো দেখলে পরে তখন সে কিন্তু সংবেদনশীল হয়, অর্থাৎ আলোতে তার সংবেদনশীলতা প্রকাশ পায়। এই সময়ে তার বৃদ্ধির হার অনেক বেশি, এই সময় সে খুব দ্রুত গতিতে বাড়ে এবং এরপর আস্তে আস্তে সদ্যজাত অবস্থাটা এই 1 বছর পর্যন্ত স্থায়ী হয়। এই সময়ে শিশুর বাড়ন্ত অনেক বেশি।
এটাকে আমরা সদ্যজাত অবস্থা বলি। তোমরা নিশ্চয়ই শিশুকালটা অতিক্রম করেছো, বা বাড়িতে যখন একটা বাচ্চা হয় সেই বাচ্চাটার দিকে লক্ষ্য রাখবে, কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাবে, সেই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে সদ্যজাতের বৈশিষ্ট্য। আমি বৈশিষ্ট্যগুলো বললাম। এরপর শৈশব অবস্থা, এটা হচ্ছে 2 থেকে 12 বছর। 2 থেকে 12 বছর বয়সের মধ্যে দেখো, 2 বছর থেকে 12 বছর নিশ্চয়ই অনেক পরিবর্তন হবে। 2 বছর বয়সে যে সমস্ত লক্ষণগুলো দেখা যাবে 12 বছরে নিশ্চয়ই সেগুলো আরো অনেক বেশি। তাহলে এই 2 থেকে 12 বছর বয়সটাকে হচ্ছে শৈশব বয়স। কিরকম দেখো, এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে শৈশব অবস্থাটাতে। এই শৈশব অবস্থাটা আমার কয়েকটা পর্যায় আছে। শৈশব অবস্থাটাতে দেখো যেটা হয়, প্রথমে সে কথা বলতে শেখে, অর্থাৎ সে কিছু কিছু বাক্য মানে শব্দ সে আস্তে আস্তে উচ্চারণ করতে শেখে। এই শব্দগুলোকে সে কিন্তু বহির পরিবেশ থেকে সংগ্রহ করে, অর্থাৎ মা, বাবা, ভাই, বোন, বা এই যে পাখি টাখি ইত্যাদির যে শব্দ সেইগুলোকে সে শোনে, সেই শব্দগুলোকে সে আস্তে আস্তে চিনতে শেখে। এরপর সেই শব্দগুলো যখন মা বাবা বেশি কথা বলে, দেখবে বলে যে কোনো একটা শিশুকে যদি তুমি বেশি বেশি কথা বলো তাহলে সে কিন্তু তাড়াতাড়ি কথা বলতে শিখবে। তার মানে সে ওই যে কথার যে গুলোকে সে আস্তে আস্তে রপ্ত করতে থাকে, এবং সেখানে কি হয়, ওই যে শব্দগুলোকে এরপর সেই শব্দগুলোকে আস্তে আস্তে সাজাতে শিখে। ফলে কি হয়, সে এরপর বাক্য বলা চায়। দেখবে 3 বছরের ছেলে আধো আধো কথাবার্তা বলে, এরপর 4 বছর 5 বছরের পরে সে কিন্তু বাক্য বলতে শুরু করে। এরপরের যে ঘটনা, সে কিন্তু খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, এবং তার মতো বড়দের প্রতি ততটা, বড়দের সঙ্গে খেলতে ততটা পছন্দ করে না। দেখবে ছোট ছোট বাচ্চা, তার মতন যে বাচ্চা ছেলে মেয়ে, তাদের সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে তুলবার চেষ্টা করে, এবং তাদের সঙ্গে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়। এই সময়েও কিন্তু তার বাড়বাড়ন্তটা বেশি। তবে এই সময়ে যে বৃদ্ধিটা, সেটা একটা গ্রন্থির দ্বারা প্রকাশ হয়, সেটার নাম হচ্ছে থাইমাস গ্রন্থি। এই থাইমাস গ্রন্থিটা 12 বছরের পর কিন্তু আমাদের থাকে না। থাইমাস গ্রন্থি থেকে থাইমোসিন হরমোন পরিত হয়। সেই থাইমোসিন হরমোন ওই সময়ের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ 2 থেকে 12 বছর। এই সময়ে যে পরিবর্তনটা, সেটা যৌনাঙ্গের বিশেষ কিছু পরিবর্তন হয় না, কেবলমাত্র দৈহিক আকার আকৃতির পরিবর্তন ঘটে। ব্যাপারটা বুঝতে পেরেছ? এরপরের যে অবস্থাটা, সেটার নাম হচ্ছে বয়স। এই সময়কালটাই হচ্ছে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়কাল। এটাকে আমরা ঝড় ঝঞ্ঝার সময়কাল বলি। এই সময়ে বিশেষ বিশেষ পরিবর্তন ছেলে এবং মেয়েদের মধ্যে লক্ষ্য করা যায়। যে পরিবর্তনটা একটা এত বেশি পরিবর্তন, যেটা দেখে পরে নিজেই নিজেকে কি মনে করে, নিজের মধ্যে একটা ঔৎসুক্য জেগে ওঠে। এবং সেই সময় এমন এমন কিছু কিছু পরিবর্তন ঘটে, যে পরিবর্তনগুলো সকলের সামনে সে প্রকাশ করতে পারে না, যেগুলোকে আমরা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন বলি। একজন কিশোর বা একজন কিশোরী, মানে শৈশব অবস্থা অতিক্রম করে 12 বছর, এটা হচ্ছে 13 থেকে 19 বছর। এই 13 থেকে 19 বছরের বয়সকালটা একটা সন্ধিকালীন বয়সকাল, অর্থাৎ এরপরে সে কোথায় যাবে, পরিণত। তার আগে ছিল কি, শৈশব। এই সময়ে তার কিন্তু বাড়বাড়ন্ত অনেক বেশি, এবং এই সময়ে হরমোন, কিছু কিছু হরমোন তার দেহে প্রকাশ পায়। যেমন পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন, আর স্ত্রী লোকেদের ক্ষেত্রে মানে মেয়েদের ক্ষেত্রে যে হরমোনগুলো, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন। এই 2 রকমের হরমোন কি হয়, দেহে খরিত হয়, এবং এই হরমোনগুলোর প্রভাবে তার দেহের যে চারিত্রিক বিকাশ, তার যে শারীরিক বিকাশ, সেইগুলো সম্পন্ন হয়। পুরুষের ক্ষেত্রে যে বিকাশটা, সেটা কি গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায়, অর্থাৎ তার মধ্যে কতগুলো যৌন লক্ষণ প্রকাশ পায়, আর যৌন লক্ষণের সাথে সাথে আরো কতগুলো এরকম পার্শ্ব লক্ষণ প্রকাশ পায়। তাই এটাকে বলা হয় গৌণ যৌন লক্ষণ। তাহলে এই সময়ে পুরুষদের ক্ষেত্রে যে হয়, পেশি বহুল এবং সুঠাম দেহ, হাড়ের গঠনে শক্ত, অর্থাৎ হাড়গুলো শক্ত হতে শুরু করে, মোচ বা গোপ দাড়ি বেরোয়, আর যৌনাঙ্গের বিকাশ ঘটে, অর্থাৎ পুংজনন অঙ্গ সেইগুলোর বিকাশ ঘটে, শুক্রাশয়, এই সমস্ত। এবং তার সাথে সাথে যে লক্ষণগুলো প্রকাশ পায়, অর্থাৎ মেয়েদের প্রতি সে আকৃষ্ট হয়, এই সমস্ত জিনিসগুলো তার প্রকাশ পায়। এটা ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রেও সেই রকম একই কি হয়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন, বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন তার দেহে যখন পরিত হয়, তখন এর ক্ষেত্রে মনে রাখবে রজস্রাব শুরু হয়, যাকে আমরা মেনস্ট্রুয়েশন সাইকেল বলি। ওইটা হচ্ছে প্রথম লক্ষণ। এছাড়া তার দেহে মেদ বহুল চেহারা হয়, অর্থাৎ তার দেহে চামড়ার নিচে মেদ সঞ্চিত হয়। মেদ সঞ্চিত মানে চর্বি সঞ্চিত হয়, যার ফলে গায়ের চামড়া বা ত্বক কি হয়, মোলায়েম এবং মসৃণ হয়। গায়ের লোমের আধিক্য দেখা যায়, কিন্তু পুরুষের ক্ষেত্রে গায়ের লোমের আধিক্য দেখা যায়। ব্যাপারটা বুঝতে পেরেছো? এই সময় কিন্তু মেয়েদের চামড়ার একটা মসৃণতা আসে, গলার স্বর কোমল হয়। পুরুষের ক্ষেত্রে কিন্তু এই সময় গলার স্বরটা একটু রুক্ষ হয়ে যায়, বলে না বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, গলার স্বর ভেঙে যাওয়া, ফলে স্বরভঙ্গ, সেটা কিন্তু এই বয়ঃসন্ধিকালীন হয়ে থাকে।
ব্যাপারটা বুঝতে পারা গেল। তাই মেয়েদের ক্ষেত্রে রজস্রাব, দ্বিতীয় হচ্ছে গৌণ যৌন অঙ্গের যে সমস্ত গৌণ, যেমন স্তন গ্রন্থির বিকাশ ঘটে, যৌনাঙ্গের বিকাশ ঘটে, ডিম্বাশয়ের বিকাশ ঘটে, বুঝতে পেরেছো? রজত চক্র শুরু হয়। আর মেদবহুল চেহারা হয়, গলার স্বর মোলায়েম এবং নরম হয়, এবং ছেলেদের প্রতি অর্থাৎ ছেলেদের প্রতি সে আকৃষ্ট হয়। এই সমস্ত লক্ষণগুলোকে বয়ঃসন্ধিকালীন লক্ষণ বলা হয়। তাই এই পরিবর্তনটা লক্ষ্য করা যায়। এরপর পরিণত দশা। পরিণত দশা, এই দশার পরে যখন সেটা 20 বছর থেকে 55 বছর পর্যন্ত এই দশাটা লক্ষ্য করে, এই সময় তার সমস্ত অঙ্গ আস্তে আস্তে পরিণত হয়ে যায়। এই সময় সে কিন্তু সামাজিক দিক থেকে, মানসিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকে সে নিজেকে প্রতিষ্ঠিত পাওয়ার চেষ্টা করে। অর্থাৎ সে কিন্তু শিক্ষিত, সভ্য এবং সভ্য সমাজে বসবাসের উপযোগী হওয়ার চেষ্টা করে। আবার কেউ অসভ্য আচরণ করতে শুরু করে। তার মানে এর যে পরিণত হলে পরে তার যে বিকাশ, সেই বিকাশটা কিন্তু তার অনুকূলে হয়। অর্থাৎ সে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, এবং এই সময়ে সন্তান সন্ততি প্রতিপালন এবং সন্তান সন্ততির জন্ম দেওয়া, এই সমস্তগুলো এর মধ্যে প্রকাশ পায়। ব্যাপারটা বুঝতে পেরে গেল। এরপর যেটা 55 বছর বয়স, এইখানে এরপর বার্ধক্য দশা আসে। বার্ধক্য দশায় কি হয়? শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপাদন কমে যায়, আর ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন, অর্থাৎ 55 বছরের পর স্ত্রীলোকেদের ক্ষেত্রে আর ডিম্বাণু উৎপাদন হয় না, যাকে বলা হয় মেনোপজ। তাই এখানে মেনোপজ শুরু হয়ে যায়, এবং চামড়া আস্তে আস্তে কি হয়? ঢিলা হয়, অর্থাৎ চামড়া আস্তে আস্তে ঝুলতে থাকে, চামড়ার চর্বি আস্তে আস্তে কমে যেতে থাকে, চামড়া কি হয়ে যায়? চামড়া কুঞ্চিত হয়ে যায়। আমাদের যে হাড়গুলো সেগুলো নরম ভঙ্গুর হয়ে যায়। আর আমাদের যে সমস্ত অঙ্গগুলো এতদিন খুব কাজ করছিল, অর্থাৎ বৃক্ক বা কিডনি যেটা বলছি, ফুসফুস, হৃৎপিণ্ড, মাংস, যত রকমের যে অঙ্গ, সেগুলো আস্তে আস্তে কর্মক্ষমতা হারায়। এক সময় কি হয়? এই অঙ্গগুলো আস্তে আস্তে অকেজ হয়ে যায়। অকেজ হলে পরে তখন বার্ধক্য দশা থেকে মৃত্যু হয়, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত দশাটাকে বলা হয় বার্ধক্য। তাহলে এই হচ্ছে মানব বিকাশের 5টা পর্যায়। এই পর্যায়ে এই সমস্ত পরিবর্তনগুলো হয়ে থাকে। আজকে এখানে শেষ করছি। অন্যদিন এর থেকে যে সমস্ত প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো দিয়ে দেব আগে, তারপরে তোমাদের পড়ানো শুরু করব। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ তোমাদের ছাত্রছাত্রীদের। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এর পরের দিন কৌশিক বাবু তোমাদের ক্লাস নেবেন। হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্স কৌশিক বাবু তোমাদের আগের দিন হয়তো নিয়েছেন, উনি এর পরের দিন কালকে তোমাদের কৌশিক বাবু ক্লাস নেবেন। তোমরা ভালো থেকে তার ক্লাসটা করবে এই আশা রাখছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে থাকো, এই বলে শেষ করছি।